একজন কমপ্লিট মোহিত কামাল হয়ে ওঠার পন্থাটা কি? লেখকদের সাথে সখ্যতা, প্রকাশকদের সাথে সখ্যতা, কিভাবে জানি লেখক জগতে ঢুকে গেছে এবং আমি নিয়মিত লিখি। আমাকে শিষ্যেন্দু খুব প্রভাবিত করেছে। আর রবীন্দ্রনাথ তো আছেই। নাম দুটোও মজার, একটার নাম হচ্ছে না আর একটা হচ্ছে হা। আমি কিছু চরিত্র ক্রিয়েট করলাম, কেউ না বলতে পারে, আর কেউ চরিত্র সৃষ্টি করলাম না বলতে পারে না। না বলতে যারা পারে তারা কিভাবে সাই করে সমস্ত প্রতিকূলতা, বাধা, বিপত্তি ডিঙিয়ে সামনে এগিয়ে যায়। আমি দেখছি যে মন ছাড়া কোনো সাহিত্য নাই। কিন্তু এই যে নাজুক মন, এই মনটার কি হবে? যেভাবে এআই, যেভাবে নানান টেকনোলজি আসছে, প্রযুক্তির যুগে কি আমরা বিলীন হয়ে যাচ্ছি? হ্যাঁ, যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমাদের নিজস্ব মেধা থাকবে না। আমি একটু শঙ্কিত যে আমাদের সাহিত্য কি টিকে থাকবে? মাদক যেভাবে ধ্বংস করে তার চেয়ে ভয়ঙ্কর ভাবে এই মোবাইল এডিকশন আমাদের ব্রেনের ডোপামিন সার্কেলটাকে প্রভাবিত করছে, আমাদেরকে বই বিমুখ করছে। আপনার বই তো পাঠ্য। হ্যাঁ, আমার উড়াল বালক একটা উপন্যাস ছিল, ওইটা স্কলাস্টিকে 3টা সেশনে ওরা রেখেছিল। কলকাতায় আমার মানব মনের উদ্বেগ ও বিষণ্ণতা, ওইটা ওই যে ওদের মাস্টার্সে যে ক্লিনিক্যাল সাইকোলজি যে ওইটাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে গাইড বই হিসেবে। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে আজকের পর্বে। আজকের পর্ব সম্পর্কে একটু ডিসক্লেমার দিয়ে রাখি, সংবিধিবদ্ধ সতর্কতা। সেটা হলো এই যে আজকে আমি একটু মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত আছি, কিন্তু সেটা নিয়ে আশা করি খুব সমস্যা হবে না, কারণ আমরা আজকে শুধু একজন লেখককে ডাকিনি, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মানসিক চিকিৎসক এবং একজন মনোবিশ্লেষক, মনস্তাত্ত্বিক আমাদের সঙ্গে আছেন। আমার মনে হয় লেখক এবং এই যে মনের সংযোগ, এই সূত্রগুলো দেওয়ার পর আপনারা বুঝে গেছেন কার কথা বলছি। মোহিত কামাল, ধন্যবাদ। আপনার কি মনে হয় দর্শক বুঝে গেছে না যে আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম? হ্যাঁ, সেটা বুঝে যায়, তবে আরেকটা ইন্ট্রোডাকশন বাকি রইল, সেটা হলো সম্পাদনা শব্দগর, সম্পাদক শব্দগর, সেটা একটু আসে নাই। সেটা আমি আলোচনায় আনবো, কারণ শব্দগর, তাহলে শব্দগর দিয়ে শুরু করি। না, সেটা তোমার ইচ্ছা, তুমি করে বলে ফেলে। আমি নিশ্চয়ই আপনার স্নেহধন্য আমরা। তো এই যে শব্দঘর একটা পত্রিকা আপনি করছেন বহু বছর ধরে, এবং আমি বা আমার মতো সাধারণ কলম পিষে টুকটাক যারা জীবনযাপন করছে তাদের সবার ঘরে ঘরে এটা পৌঁছে যাচ্ছে আপনার কল্যাণে, এবং আমাদের লেখাও আপনি সেখানে খুব আদর করে যত্ন করে প্রকাশ করছেন, মাঝে মাঝে দক্ষিণাও দিচ্ছেন। তো এই যে একটা কাজ, আমার কাছে মনে হয় যে আমি পত্রপত্রিকা সম্পর্কে যতটুকু জানি যে অনেকটা তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বোধ হয়। তা আপনি এটা কিভাবে কি ম্যানেজ করছেন? এটার একটু প্রেক্ষাপট বলতে হবে। জি, মানে আদি ভিত্তিটা কি? জি, আদি ভিত্তি হচ্ছে যখন ক্লাস 7-8 পড়া শুরু, তখন ওই গল্প গুচ্ছটা পড়তাম রবীন্দ্রনাথ। হ্যাঁ, বিশেষ করে কয়েকটা গল্প, তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় গল্প হচ্ছে পোস্টমাস্টারের রতন চরিত্র। পোস্টমাস্টার চলে যাচ্ছেন, রতন বাড়ির চারপাশে ঘুরছে, পোস্টমাস্টার তাকে টাকা দিতে চাইছে, সে টাকা নেয় নাই, মানে টাকার বিনিময়ে সে মমতাকে ফেরত দেয় নাই। পোস্টমাস্টার পাল তুলে চলে যাচ্ছে, সে বাড়ির চারপাশে ঘুরছে আশায় যে বাবু ফেরত আসবে। এই যে মানুষের আশা, অথচ বাস্তবতা হচ্ছে পোস্টমাস্টারকে চলে যেতে হবে, নিষ্ঠুর বাস্তবতা। ওই যে রতন কিন্তু কাঁদছে না, শুধু ঘুরছে। ওই ঘুরা এবং পাল তুলে চলে দেওয়ার মধ্য দিয়ে পাঠক যে হু করে কেঁদে ওঠে, ওটা বিশ্ব সাহিত্যের নানা আঙ্গিকে নানাখানে আলোচিত হয়েছে। এই চরিত্রটা আমাকে মুগ্ধ করেছে। তখন আমি ওই রবীন্দ্রনাথের ভিতরে ঢুকতে থাকি। আলটিমেটলি আমি দেখেছি যখন বড় হওয়ার প্রাককালে 1914 সালে, 13 সালে তো তিনি নোবেল পুরস্কার পেলেন। 1914 সালে প্রমথনাথ চৌধুরী, কিন্তু প্রমথ চৌধুরী হিসেবে আমরা বলি পরিচিত, বীরবল হিসেবে, তিনি পত্রিকা সম্পাদন করলেন সবুজ পত্র 100 বছর আগে। আর আমি 2014 সালে আমরা শব্দঘর শুরু করলাম, 100 বছর পরে। ওটার সাথে আমার একটা কানেক্টিভিটি আছে। আমার মনে হয়েছে এখনো সবুজ পত্র নিয়ে এত গবেষণা হয়, আমিও একটা পত্রিকা করবো, 100 বছর পরে আমার পত্রিকা নিয়ে গবেষণা করতে হবে। তো এই জন্য আমার পত্রিকার মধ্যে গবেষণা ধর্মী একটি অনুষদ থাকে সাহিত্য চর্চার পাশাপাশি। তো এই ক্ষেত্রে নানা ধরনের আমি কিন্তু সহযোগিতা পেয়েছি। আমার প্রফেশনাল ক্ষেত্রে আমি
অল্প অল্প করে ওই যে মাটির ব্যাংকের টাকা জমাই না, ডেলি আমি যে ইনকামটা করি কিছু মাটির বাক্সের মতো একটা বাক্সে রেখে দিই। আচ্ছা, এটা আমার একটা সোর্স। আর অনেকে আমাকে ছোটখাটো ডোনেশন দেয়, অনেক বিজ্ঞাপন তো এখন পাচ্ছি। এবং আমার পত্রিকাটা এখন কলকাতাতে ব্যাপক জনপ্রিয়, সারা বিশ্ব জুড়ে যাচ্ছে, দেশে তো আছে। তো এইতে করে কিভাবে যেন পত্রিকাটা দাঁড়িয়ে গেছে। এখন কোত্থেকে কি হলো বুঝতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই রতনই আমার ভিতরে ওই রবীন্দ্র সত্তা ঢুকিয়ে দিয়েছে। সেই সত্তার মধ্যে প্রমথনাথের সত্তা ঢুকছে। আমার ইচ্ছা হলো আমি সাহিত্যিক হব, সেটা আমার ছোটবেলা থেকে ছিল। কিভাবে এসে গেছি আর কি। মানে সেই আজি হতে শতবর্ষ পরে তো মোহিত কামালকে মানুষ পড়বে, তার চেয়েও বেশি করে আপনি চাচ্ছেন যে আপনার পত্রিকাকে বেশি করে পড়বে। হ্যাঁ, আমার পত্রিকার, অনেকে বলে যে তোমার পত্রিকার কাগজ এত ভালো দাও কেন? আমি বলি যে পত্রিকার কাগজ না থাকলে তো পোকা খেয়ে ফেলবে শুরুতে, কিন্তু এখন তো পত্রিকা ওয়েব পোর্টালের মধ্যে স্টোরড হচ্ছে, এটা তো থেকে যাচ্ছে। কোন কিছু দরকার হলে সাথে সাথে সেখান থেকে বের করে আমরা রিপ্রোডিউস করছি। যে আমাদের আহমেদ রফিক মারা গেলেন, সৈয়দ মঞ্জুর ইসলাম মারা গেলেন, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের অনুষ্ঠানে। খুব প্রিয় দুজন আমার। মঞ্জুর ভাই তো মারা যাওয়ার শেষ মুহূর্তটুকু আমি যে কদিন আইসিইউতে ছিলেন প্রতিদিন আমি তার সাথে দেখা করেছি। ওই ছুটি গল্পের মতো সে বলছিল, ছুটি গল্প আছে না, কখন বাড়িতে যাব, বারবার জিজ্ঞাসা করে মোহিত কখন বাড়িতে যাব, কখন ছাড়বে। এই যে প্রশ্নগুলো, এগুলো মানে কানেক্টেড হয়ে আছে সাহিত্যিক হিসাবে। তো যেটা বলছিলাম যে মানে এগুলো সাহিত্য সত্তাকে নাড়া দেয়, জীবনের ছোটখাটো চারপাশের ঘটনাটা নাড়া দেয় বিদায় আমরা বোধহয় সাহিত্যে লেগে আছি, আমার কাছে মনে হয় আর কি। প্রশ্নটা যেন কি ছিল? প্রশ্নটা ছিল এরকমের যে আপনার এই শব্দঘরটা কিভাবে এলো, সেইটা আমরা উত্তর পেয়ে গেছি। একটু বলি তো, এখন এই শব্দঘর যখন আমি করতে যাই, যাদের হাতে যাই তারা বেশ পিছন থেকে, আড়াল থেকে আমাকে অনেকে হেল্প করে। এটা কিন্তু সামনে কেউ দেখতে পায় না, এবং তারা বলে যে ভালো কাজ হচ্ছে, আমরা তো আবার পাশে আছি, আমাদের কথা বলতে হবে না, এরকম কিছু লোক আছে। আপনি তো আবার কিছু ইংরেজি লেখাও প্রতিসংখ্যা, আমার ওটার মধ্যে বাংলা সাহিত্যের সেরা কিছু লেখা, ইংলিশ ট্রান্সলেশন অফ বাংলা মাস্টারপিসেস, এটাও ব্যাপকভাবে ইংলিশ মিডিয়ামের ছেলেরা পড়ছে। আমাদের সাহিত্য পত্রগুলো তো ইংলিশ মিডিয়ামের ছেলেরা পড়ে না, এবং আমরা আমাদের একজন লেখকের ধারাবাহিক ছেপেছিলাম, প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররা নিয়েছেন, তাদের ছাত্রদেরকে পড়িয়েছেন। এভাবে একটা ইংলিশ মিডিয়ামের ছাত্রটা অল্প 2-4টা করে গল্প কবিতা অনুবাদ করে আমি কিন্তু তুলে দিতে পারছি। এটা ব্যতিক্রম। আমাদের দেশে যে সাহিত্য চর্চা হচ্ছে তার থেকে একটু ব্যতিক্রম, যে শব্দঘর ইংলিশ মিডিয়ামের ছেলেরা পড়ছে, অথবা মা বাবা কিনছে, সেই ঘরের ছেলেরা তো ম্যাক্সিমাম এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, তারাও একটু উল্টে পাল্টিয়ে দেখে। তারা মামা বলে যে আপনার বইটা ছেলে দেখে ঘাটে, বাংলা বই তো পড়ে না, উল্টে পাল্টে দেখে, আমাদের বিখ্যাত লেখকদের অনুবাদগুলি তারা পড়ে। এটা আমাকে খুব শান্তি দেয়, খুবই শান্তি পায়। আমার কাছে মনে হয় যে টিকে যাবে, এরকম মনে হয়। ওই পোর্টালে তো এখন টিকেই। ও যেটা বলছিলাম, ওই মঞ্জুরুল ইসলাম এবং আহমেদ রফিককে নিয়ে কিছু আর্টিকেল আগেই ছাপা হয়েছিল, ওটা আমরা রিপ্রোডিউস করে তাকে স্মরণ করছি এই সংখ্যায়। চলতি সংখ্যা বাজারে আসবে। তো এটা কখন সংখ্যায় সম্ভবত ওই নভেম্বর সংখ্যা এখন প্রেসে আছে। না, আপনি যে সবুজ পত্রের কথা বলছেন, সেই সাহিত্যপত্র নিয়েই কাজ করছি। আমাদের যে ঐতিহ্যবাহী সাহিত্যপত্র, আগে 3টি দিয়েছিলাম, এখন দিচ্ছি 5টা। আর সেখানে আরো কিছু অনুষঙ্গ নিয়মিত বিভাগ সব থাকবে। তো আবার টার্গেট হচ্ছে এই সব, এত সুন্দর কাজ হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেখকরা লিখছেন, আমাদের সেরা লেখকরা লিখছেন, এত চমৎকার আর্টিকেল আমি পেয়েছি, যেগুলিকে পরে একটা গ্রন্থ করে ফেলবো, ঐতিহ্যবাহী সাহিত্যপত্র। কেউ যদি প্রকাশ করতে চায়, কোনো প্রকাশক, আপনার তো প্রকাশকের অভাব নেই, তারপরে আমি নিজে থেকে দেবো না, কেউ যদি আগ্রহী হয়। এখন আমার বই চলে, এই জন্য অনেকে ছাপাইতে চায়। ওগুলি প্রবন্ধের বই কেমন চলবে সেটা জানি না, কিন্তু একাডেমিক্যালি বিশেষ করে বাংলা ভাষা যারা পড়াশোনা করে, সাহিত্যের ছাত্রদের জন্য অসাধারণ একটা কাজ হবে আমি মনে করি। আমি প্রত্যেকটা আর্টিকেল পড়েছি। তো আপনার বই চলে, সেটা তো হচ্ছে একটা পাঠক লেখকের সম্পর্ক, সাহিত্যের বাজারের বিষয়। তা আপনার বই তো পাঠ্য। হ্যাঁ, আমার উড়াল বালক একটা উপন্যাস ছিল, ওটা কিশোর উপন্যাস, ওটা ইংলিশ মিডিয়ামে গ্রেড 7-এ, ওটা স্কলাস্টিকে 3টা সেশনে ওরা রেখেছিল। একটা সেশনে 3 বছর করে, 12 সালে সেটা প্রকাশিত হলো, 13 সাল থেকে 18 সাল পর্যন্ত এই কয় বছর তারা তাদের সেশনে ছিল। ওরা তো
বদলে ফেলে, এখন বোধহয় বদলেছে। তবে এখানে আমার প্রচুর পাঠক হয়ে গেছে। কলকাতাতে সাইকোলজি নিয়ে আপনার একটা বই? হ্যাঁ, কলকাতায় আমার মানব মনের উদ্বেগ ও বিষণ্ণতা, ওইটা ওই যে ওদের মাস্টার্সে যে ক্লিনিক্যাল সাইকোলজি যারা ওইটাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে গাইড বই হিসেবে। ওটা আমি আমার সাইকোথেরাপি ফেলোশিপটা আমি ব্যাঙ্গালোর থেকে করেছিলাম, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ওইটাকে ডিম ইউনিভার্সিটি বলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, এখন এটা ডিম ইউনিভার্সিটি হয়ে গেছে। তো ওখানকার বিখ্যাত সব প্রফেসরদের সান্নিধ্যে আসছিলাম। তো তখন থেকে আমার কিছু কনসেপ্ট নিয়ে আমি ওই যে প্র্যাকটিক্যাল ইস্যুগুলো নিয়ে আমি একটা বই করে বলছিলাম, ওটার নাম দিয়েছিলাম মানব মনের উদ্বেগ ও বিষণ্ণতা। সেটা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। ফরম্যাটটা হচ্ছে গল্পের মাধ্যমে বিজ্ঞানটাকে তুলে আনা, কেস স্টাডির মতো করে গল্পের মাধ্যমে বিজ্ঞানটাকে তুলে আনা। তো সেটা ওই ছেলেদের ইজি পাঠ্য, ওরা ওখানে পাঠ্যসূচিতে রেখেছে। জাপানেও তো আপনি একটা ফেলোশিপ? হ্যাঁ, জাপানে আমাদের যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আছে, 12 কংগ্রেসে জুনিয়র, তখন আমি ফেলোশিপ প্রোগ্রামে আমাদের 80টা দেশের 128 জনকে আমরা ফেলোশিপ পেয়েছিলাম। তো ওখানে ফেলোশিপের একটা অবজারভেশন চল আর কি, বিভিন্ন ইন্টারেকশন, প্রেজেন্টেশন, নানা কিছুতে শেষ দিনে একটা ঘোষণা আসলো, সেটা হচ্ছে ফেলোশিপদেরকে মানে অ্যাওয়ার্ড দেওয়া। তো প্রথম যে ঘোষণাটা আসলো সেটা হচ্ছে ফ্রম বাংলাদেশ ডক্টর মহিদ বিন সিলেক্টেড এট দি বেস্ট ফেলো অফ দি ওয়ার্ল্ড। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা ঘটনা। কিন্তু তখন তো ফেসবুক ছিল না, তার ফলে কাউকে জানাই না, কিন্তু পত্রপত্রিকা আসছিল পরে। আপনার ক্ষেত্রে আমার একটা কি বলবো ঈর্ষা হয় বা হিংসা হয় আপনার ক্ষেত্রে, বলছি এই জন্য যে আমরা যারা লিখি আমরা বলি যে মানুষের মনের অলিগলির খোঁজ খবর রাখতে হয়, জানতে হয়। তো আপনি তো সেটার অলরেডি মাস্টার হয়ে গেছে, পড়াশোনা করা এটা। তো আপনি তো শুধু পড়াশোনা না, এটার চর্চা করা, এটার নিয়মিত আপনি আমাদের জাতীয় পড়াচ্ছি এবং সাহিত্যের মধ্যে আনতেছি, এই আর কি। সেটাই, মানে আপনি খুব যে দ্রুত করে যে জিনিসগুলো নিয়ে আসতে পারছেন আমাদের জন্য অনেক আপনি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছেন। না, চ্যালেঞ্জিং না, এই যে পোয়েটিক জেলাসি অথবা লিটারেটিক জেলাসি, এটা এক ধরনের অন্যকে উৎসাহিত করে আরো ভালো কিছু সৃষ্টির জন্য তাগিদ তৈরি করে। এই জেলাসি ধ্বংসাত্মক নয়, এটাকে ক্রিয়েটিভ জেলাসি বলে। ক্রিয়েটিভ ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ জেলাসি, এরকম নামে আছে। যে কবিদের মধ্যে জেলাসি আছে, থাকুক না। এই জেলাসির জন্য আমি মোমোর থেকে ভালো লাগবো, আমি মোম থেকে ভালো লাগবো, এরকম জেলাসি থাকলে অসুবিধা। আপনার কাছ থেকে এটাও সবসময় শিখি, আপনাকে কখনোই কোথাও ডেকে পাইনি এরকম নয়, বা আপনার কাছে কিছু চেয়ে পাইনি তাও নয়। এমনকি আমরা বইমেলাতেও আপনার ওখানে গিয়ে বসে থাকি যে মহিত ভাই কি খাওয়াবে না, ওখানে বইমেলার মাসে আমরা উৎসব করি, জি জি, প্রতিদিন। ওইটা আমাদের একটা আলাদা ব্যাপার, সব লেখকরা আসে, হইচই করি। এইটা বই মেলার বাইরে আসল। অন্য অনেকে বলে তুমি স্টলে কি করো, আমি বলি যে আমি বই বিক্রি করি। কি করবো, বই বন্ধু, বই বিক্রেতা। কিন্তু আমি দেখি যে বই বিক্রির চেয়ে আপনি বই বিলান বেশি। না, বিলান মানে যারা আসে মানে কিনতে পারে না তাদেরকে হয়তো দেই। আমি যেটা বলছিলাম যে এই যে পজিটিভ দিকটা আপনার, এইটা আপনার সাহিত্য আমরা ভয়ঙ্করভাবে দেখতে পাই। ভয়ঙ্করভাবে শব্দটা হয়তো আমার ভুল চয়ন হয়েছে, মানে তীব্রভাবে। যেমন আমি যদি বলি যে একটি উপন্যাস এবং তার সঙ্গে একটি প্রতি উপন্যাস যদি বলি, যদিও দুটোর গল্প আলাদা, কিন্তু দুটো উপন্যাস আমাদের জন্য, আমার মনে হয় যে আমাদের পাঠকদের জন্য হোক, আমরা যারা লিখছি তাদের জন্য অবশ্য পাঠ্য মনে হয়। নাম দুটোও মজার, একটার নাম হচ্ছে না, আর একটা হচ্ছে হা। তো এই যে না এবং হা, অর্থাৎ না বলতে শেখা এবং হ্যাঁ বলতে শেখা, কোথায় না বলতে। এবং আপনি এখানে মাদক বিরোধী একটা আপনার অবস্থান সবসময় খুব দৃঢ়, খুবই কড়া। তো এই যে আপনি পজিটিভিটিটা ছড়াচ্ছেন সাহিত্যের মাধ্যমে, আমার কাছে মনে হয় যে এটা একটা আমাদের জন্য বড় প্রাপ্তি। কারণ আমরা তো অতটা আসলে মেথডিক্যালি আপনার মতো এটা বুঝি না, জানি না। তো এর বাইরেও আপনার লেখায় আমরা দেখি যে খুব একটা পারিবারিক আবহ আমরা, মানে আপনি বোধহয় আমাদের সেই সব দুর্লভ লেখকদের একজন যার পকেটে বাবা মাও আছে, সন্তানও আছে। আপনি উভয় প্রজন্মের জন্য লিখে যাচ্ছেন। এইটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে মহিত ভাই? এটাও কি আপনার পেশাগত কারণে? এটা পেশাগত একটা অভিজ্ঞতা তো অবশ্যই আছে। আমি দেখছি না বলতে না পারার কারণে, বিশেষ করে অসংখ্য মেধাবী মেয়েরা সারা বাংলাদেশ থেকে ঢাকায় আসে, হোস্টেলে ভাড়া করে থাকে,
এরা নানা চক্রের ফাঁদে পড়ে যায়, জীবন তছনছ করে ফেলে। ওই ফাঁদ তারা চিনতে পারে না, ভয়ঙ্কর ভাবে নাশ হয়ে যায় এরা। বহু কেস দেখেছে, কনসেপ্ট ধারণ করেছে যে তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে না বলা শিখাইতে হবে। তখন আমি কিছু চরিত্র ক্রিয়েট করলাম, কেউ না বলতে পারে, আর কেউ চরিত্র সৃষ্টি করলাম না বলতে পারে না। না বলতে যারা পারে তারা কিভাবে সাই সাই করে সমস্ত প্রতিকূলতা, বাধা, বিপত্তি ডিঙিয়ে সামনে এগিয়ে যায়, আর যারা না বলতে পারে না অশুভকে, তারা কিভাবে ডুবে যায়। এগুলি আমার নিজস্ব সৃজন, কনসেপ্ট টেকেন ফ্রম দিস সোসাইটি। হ্যাঁ, তো এই নতুন করে যখন আমি সৃজন করলাম, তখন এটা বইটা ব্যাপকভাবে প্রশংসিত হলো, যে না বলতে না পারার যে ক্ষত, উপযুক্ত সময়ে অশুভকে, আবার হ্যাঁ যেটা বলছেন শুভ সব, মানে ভালো কাজকে উপযুক্ত সময়ে হ্যাঁ বলতে হবে। সুযোগ কিন্তু সবসময় আসে না, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। উপযুক্ত সময় হ্যাঁ বলতে হবে, উপযুক্ত অশুভ সময়ে না বলতে হবে। এই দুটো কনসেপ্ট আমার মাথার ভিতরে খেলেছে, এবং এই দুটো নিয়ে আমি দুটো আঙ্গিকে দুটো উপন্যাস নির্মাণ করেছি, এবং টোটালি আলাদা। তো সেখানে অবশ্যই মনস্তাত্ত্বিক অনুষদগুলো এসেছে। আপনি জানেন যে আমরা যদি একটু সাহিত্য মতবাদ তত্ত্বগুলির আলোকে বিশ্লেষণ করি, সেই প্লেটের ভাবনা তত্ত্ব, এরিস্টটলের যুক্তিবাদ, অথবা আপনি যদি ইটালিয়ান যারা বোদ্ধা ছিলেন, হোরেস, লঙ্গিনাস, এদের যে মতবাদ, কেউ মাইমেসিসের কথা বলছে, কেউ বলছে যে কল্পনা শক্তির কথা। হ্যাঁ, আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমাদের লঙ্গিনাস, ইটালিয়ান বোদ্ধা, এবং আমাদের রবীন্দ্রনাথ বলছে সাহিত্য হচ্ছে মানব মনের প্রতিধ্বনি। সাহিত্য মানব মনের প্রতিধ্বনি। আমার রবীন্দ্রনাথের বলছেন যে জীবনের মধ্যে মনকে প্রতিধ্বনিত করাই সাহিত্য। একইভাবে আমি দেখছি যে মন ছাড়া কোনো সাহিত্য নাই। খেয়াল করেন, আপনার যতগুলো সাহিত্য মতবাদ আছে, আপনি ভাবনা তত্ত্ব বলেন, আপনি রিয়েলিজম বলেন, আপনি রেশনালিজম বলেন, অথবা সুরিয়ালিজম বলেন, ম্যাজিক রিয়ালিজম বলেন, হিউম্যানিজম বলেন, হ্যাঁ, সেন্টিমেন্টালিজম বলেন, অথবা রোমান্টিসিজম বলেন, এখানের মধ্যে যে অনুষদগুলো ব্যবহার করা হয়েছে, সেখানে সমস্ত কিছুতে মনস্তাত্ত্বিক থিওরিগুলো ব্যবহার হয়ে আসছে। যাদের নলেজ আছে তারা দেখে ফেলে, আমি দেখে ফেলেছি। যেমন সাহিত্য মতবাদ এগুলো বললাম, আবার আমার যখন আমি মনস্তাত্ত্বিক মতবাদের কথা বলি, সেখানে আছে নিউরোসায়েন্স, বিহেভিয়ারাল পার্সপেক্টিভ, সাইকোডাইনামিক পার্সপেক্টিভ ফ্রয়েডের, অথবা আমরা বলি কগনিটিভ পার্সপেক্টিভ। এখনকার যুগে উই আর ডিলিং উইথ দি কনশাস ওয়ার্ল্ড। একটা হচ্ছে আবার সাবকনশাস, আবার আনকনশাস, আর একটা হচ্ছে কনশাস ওয়ার্ল্ড। এর মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, এগুলো কিন্তু ওই রোমান্টিক সাহিত্য আছে, ভাবনাবাদী সাহিত্য আছে, রিয়ালিজমের মধ্যে আছে, সুর রিয়ালিজমের মধ্যে আছে, এবং আপনাদের এই সময় যারা আমরা ক্রেজ, ম্যাজিক রিয়ালিজম, সেখানেও আছে। সুতরাং প্রত্যেকটা সাহিত্য মতবাদের মূল অনুষদগুলো এসেছে মনস্তাত্ত্বিক মতবাদের ভেতর থেকে। তো সাহিত্য হচ্ছে মানব মনের প্রতিধ্বনি। লঙ্গিনাসের এই কথার বাইরে কখনো যেতে পারে নাই। আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আকারে ইঙ্গিতে শত্রুদেরকে নানাভাবে রূপ উপমা ব্যবহার করে বিভিন্ন সরাসরি বলতে পারে নাই, বিভিন্নভাবে কায়দা কানুন করে নিজেকে আত্মরক্ষা করে বলতে যে একটা ধারা নির্মিত হয়েছে। উপনিবেশবাদে একরকম, উত্তর উপনিবেশবাদে আরেক রকম এসেছে। অর্থাৎ আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতা বলেন, দেখবেন যে আমরা নিজেকে গা বাঁচিয়ে চলার জন্য আমরা অনেক কিছু করেছি। রিয়েল যেটা উঠেছে যে একটা নোবেল লরিয়েটের দুজনের পেয়েছিলাম, একজন মহিলা, আমি উড নাকি, আর একজন আমাদের কেনিয়ান যে লেখক ছিল আমাদের দেশে আসছিল, কি জানি না, ভুলে গেলাম, হ্যাঁ, ওনারা যেভাবে একদম বাস্তব করে তুলে আনছে, না কোনো কিছু রাগ ঢাক করেন নাই। এই যে টোটাল স্বতঃস্ফূর্তভাবে জীবনকে উঠে আনা, জীবনেরকে প্রতিবিম্বিত করা, প্রতিচিহ্নিত করা, এটাই হচ্ছে আসল সাহিত্য। কিন্তু নানাভাবে নানা সময় মতবাদ এসেছে, কোনো মতবাদকে কিন্তু আমরা উড়িয়ে দেই নাই। প্রত্যেকটা মতবাদ এক একভাবে, এক একটা ধারায়, এক একটা রকম ভাবে এটাকে টিকে গেছে। ওই নিউ ক্লাসিক্যাল যোগ, নিউ ক্রিটিসিজম যোগ, অথবা আমাদের রোমান্টিক কবিদের কল্পনার যোগ, হ্যাঁ, মাইমেসিস যোগ, অনুকরণ করব কি নাকি অনুকৃত হবে, নাকি এটা কল্পনা শক্তি হবে, এই নিয়ে নানা তর্ক বিতর্ক, নানা সময়ে মোরলরা এসেছে। সাহিত্যের মোরল, সাহিত্যের শাসক বা ফতোয়াবাজ, একজন ফতোয়া দিয়ে একজনকে উড়িয়ে দিয়েছে। কিন্তু আলটিমেটলি আপনি যদি টোটাল ধারাগুলি পড়ে দেখেন, যে সবগুলি ধারা টিকে আছে, সবগুলি ধারার সমালোচনা আছে, কোনোটা উড়ে যায় নাই।
আলটিমেটলি সবকিছু কিন্তু মানব মনটাকে প্রতিধ্বনিত করেছে, সমাজের মধ্যে থেকে, চারপাশের মধ্যে দিয়ে, পরিবেশের মধ্যে দিয়ে, সেটাই সাহিত্য। কিন্তু এই জীবনের সহিত যাহা জড়িত তাই সাহিত্য। কিন্তু এই যে নাজুক মন, এই মনটার কি হবে? যেভাবে এআই, যেভাবে নানান টেকনোলজি আসছে, আমরা অস্থির হয়ে যাচ্ছি স্ক্রলিং, এইটা আপনার কি মনে হয়? এইটা আমি এখন আমার ক্রিয়েটিভিটি, যেটা আমরা তো বলি যে ক্রিয়েটিভিটি, আমি সৃজন করব, আমি আমার একটা কনসেপ্ট নিব। যেমন আরেকটা গল্প বলি, আমার একটা বিখ্যাত উপন্যাস আছে অহনা। অহনার কনসেপ্ট হচ্ছে, আমি বছরে অন্তত 8টা-10টা কেস পেয়েছি যে শ্বশুর বাড়িতে গিয়েছে মেয়েটি বিয়ে হয়ে, ওই বাড়িতে আর মাসিক হয় নাই। আচ্ছা, ডেঞ্জার, হয়তো দেখা গেলো বাসর রাতে ডেঞ্জার পিরিয়ড ছিল, কনসেপ্ট হয়ে গেছে, মাসিক হয় নাই, কানা ঘুষা চলে। এটা কিন্তু শুধু গ্রামে গঞ্জ নয়, আচ্ছা, শহরেও কানা ঘুষা চলে, যে পেট বাঁধাই এসেছে নাকি। এটা সাংঘাতিক একটা সাইকোপ্যাথোলজি, পারিবারিক জীবন ঘনিষ্ঠ একটা অনুষদ। ওই যে মেয়েটা ওই শ্বশুর বাড়িতে গিয়েছিল, কত আনন্দ, বাচ্চা হবে, খুশি, হঠাৎ করে এগুলোর জীবনে কি ঘটে, এরকম অনেকগুলো কেজে পেয়েছে। তখন আমি চিন্তা করেছি এই কনসেপ্ট নিয়ে আমি একটা উপন্যাস নেব। অবনায়নে, ভোরের আলো, প্রথম এইসব। তো ওই একটা মেয়ে, সে যখন এরকম বাধার মুখে পড়ে, আমার সৃষ্ট চরিত্র এটা, তখন সে প্রতিবাদী হয়, সে বাচ্চা নিয়ে চলে আসে, তোমরা প্রমাণ করো এটা তোমাদের বাচ্চা না, অন্য কারো বাচ্চা, আমি আমার বাচ্চাকে মানুষ করবো। এবং সে মানে সেটাকে জন্ম দেয়। আলটিমেটলি ওইখানে একটা, মানে এই উপন্যাসটা মেয়েদের মহলে খুব প্রশংসিত, ছেলেরাও পড়লে ছেলেদেরও ভালো লাগে। এটা কলকাতাতে ইংরেজি অনুবাদ হচ্ছে, আমার নাটাও বাংলায় অনুবাদ প্রকাশিত হচ্ছে। তো সুতরাং এই সামাজিক সাইকোসোশ্যাল প্যাথোলজি যেগুলো আছে, এগুলো আমার উপন্যাসে উঠে আসে। কনসেপ্টটা আমি নেই, চরিত্র, প্রেক্ষাপট সব আমার নির্মাণ। হ্যাঁ, কেউ আমাকে বলে মোহিত কামাল কি কেজ হিস্ট্রি লেখে নাকি? তারা কেজ হিস্ট্রি লেখা সেটা হচ্ছে আমার বিজ্ঞানের বই আলাদা। আপনি যেটা বলেছেন, কলকাতা থেকে বেরিয়েছে একটা কেসকে আমি অ্যানালাইসিস করছি, সেখানে বিজ্ঞানটা দেখাচ্ছি। একটা উপন্যাসের ভিতরে মনস্তত্ত্ব থাকে, উপন্যাসের ভিতরে বিজ্ঞান থাকে। হ্যাঁ, সব রবীন্দ্রনাথের উপন্যাসের আমি 8টা উপন্যাসের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছি। আমাদের হুমায়ুন আহমেদের করেছি, আরো কয়েকজনের করেছি। হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস, এটা মনস্তাত্ত্বিক উপন্যাস, অতিপ্রাকৃত উপন্যাস এবং দার্শনিক উপন্যাস। আপনি তো খালি এটা হালকা বলে উড়াই দিবেন। হ্যাঁ, কিছু আছে, কিন্তু মিশিরাজের প্রথম দেবী উপন্যাসটা, হ্যাঁ, একদম টোটাল সাইকো ডাইনামিক থিওরি ব্যবহার করেছে, কনসাস আনকনসাস ওয়ার্ড, কিভাবে একটা মেয়ে নিজেকে দেবী রূপে আবির্ভাব করে। আবার সেখানে কিছু দর্শন আছে, আবার সেখানে কিছু আমরা যেটাকে বলবো অতিপ্রাকৃত ব্যাপার আছে। এবং যে অতিপ্রাকৃত ব্যাপারটা মনস্তাত্ত্বিক ইস্যুর সাথে সম্পর্কিত, অসাধারণ একটা পাঠককে টেনে নিয়ে যাওয়ার মতো উপন্যাস। সেখানে হালকাভাবে দেখার কিছু নাই, ভেতরে অনেক গভীর অনুষদ আছে, গভীর অনেক সম্পদ আছে, সম্পত্তি আছে। যারা দেখতে পায় না তারা সমালোচনা করে, যারা দেখতে পায় তারা কিন্তু সমালোচনা করবে না। সুতরাং আমি বলবো, যারা হুমায়ুন আহমেদকে অন্যভাবে বিশ্লেষণ করে তারা আপনি দেবীটা পড়বেন, আর কিছু পড়ার দরকার নেই, দেবীটা পড়বেন। আচ্ছা, আমি যে প্রসঙ্গে যাচ্ছিলাম সেটা হচ্ছে সমাজের বাস্তব যে ঘটনাগুলি ঘটে, সমাজকে প্রতিবিম্বিত করা, পরিবারকে প্রতিবিম্বিত করা। আপনি কাফকার মধ্যে কি দেখেছেন? কাফকা, আপনি শিওর আপনি ভালো করে জানেন, কাফকার অনুবাদ আপনার টাইমে পড়েছে। কাফকা আমলাতন্ত্র নিয়েছে, ওই চিত্রটা দেখেছে আমলাতন্ত্রের ভেতরে, সমুদ্র দেবতা, হ্যাঁ, সমুদ্রের ঢেউ গুনছে, হ্যাঁ, মানে কত রূপ করতে কত ভাবে সে ব্যবহার করেছে। আপনি দেখেন কাফকার জীবনের সবচেয়ে কঠিন জীবন হচ্ছে বাবার সাথে সংঘাত। হ্যাঁ, আমাদের সাইকো ডাইনামিক থিওরি অনুযায়ী কাফকা কিন্তু ফ্রয়েড দ্বারা প্রভাবিত হয়েছে, এবং ফ্রয়েডের অনেক অনুষদ আমি পেয়েছি তার ভিতরে। একটা হচ্ছে বাবার প্রতি তার প্রচন্ড রকমের একটা বিদ্বেষ, একটা ঘৃণা ছিল, কিন্তু এটাকে রিঅ্যাকশন ফরমেশন বলে। ওই ঘৃণা, ওই বিদ্বেষের ভেতরের কেন্দ্রে কিন্তু মমতা ছিল। এটাকে আমরা রিঅ্যাকশন ফরমেশন বলি। ইট ইজ প্রোটেক্টেড বাই দি এনকোডিং সিস্টেম অফ দি জেনেটিক মেকানিজম। আমার বাবা যতই খারাপ হোক না কেন, আমার বাবার অস্তিত্ব আমার মধ্যে বহমান, আমি আমার বাবার অস্তিত্বের কানেকশন। সুতরাং ওই মমতা আছে, কিন্তু ঘৃণার তলে সেই কেন্দ্র থেকে যে বুদবুদ উঠেছে, সেই বুদবুদ থেকে সে কাফকা যে সাহিত্য রচনা করেছে, এখন সেটা ক্লাসিক্যাল বিশ্ব সাহিত্য, তাকে বাদ দিয়ে, তাকে অনুসরণ না করে কোনো সাহিত্য হয় না। এবারও যারা নোবেল পুরস্কার পেয়েছে, এই যে কি জানেন, হ্যাঁ, নামটা তো ভুলে গেলাম, ক্রাশনো, হ্যাঁ, সেও বলছে যে কাফকা দ্বারা সে অনুপ্রাণিত।
তাই না? তো সুতরাং কাফকাকে বাদ দিয়ে সাহিত্য হবে না, কারণ কাফকা জীবনের ঘনিষ্ঠতা, জীবনকে ভেতর থেকে আবিষ্কার করেছেন। সুতরাং সে আবিষ্কার যদি কেউ করতে পারে, ভবিষ্যতে আরো কাফকা তৈরি হবে। ভবিষ্যতে আপনি যেটা বলছেন যে প্রযুক্তির যুগে কি আমরা বিলীন হয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমাদের নিজস্ব সৃজনশীলতা, আমার কাছে অনেকে কবিতা পাঠায়, বুঝে পেলি যে এটা এআই দিয়া নির্মিত, অনেকে বোঝা যায়। ওটার একটা ধরন, চ্যাট জিপিটির যে তুলে ধরার যে ধরন, সেটা আর নিজের যে অ্যানালাইটিক্যাল ধরন বোঝা যায়, আমরা বুঝতে পারি। সাহিত্যের মধ্যে যে অ্যানালাইসিস থাকবে, বিশ্লেষণ থাকবে, রিজনিং করার ক্ষমতা থাকবে, এটা কিন্তু মেধার একটা অঙ্গ। মেধার একটা অঙ্গ কল্পনা শক্তি, মেধার একটা অঙ্গ রিজনিং করার ক্ষমতা, মেধার একটা অঙ্গ হচ্ছে বিশ্লেষণ করার ক্ষমতা, যেটা আমরা বুদ্ধি ভিত্তিক অনুষদ বলি, চিন্তা করার ক্ষমতা। এই যে ক্যাটাগরিক্যালি এই ক্ষমতাগুলো যখন অতিরঞ্জিত আমি দেখছি যে অ্যাপ্রোপ্রিয়েটলি মিলে যাচ্ছে, সেটা এআই করতে পারবে, সেটা চ্যাট জিপিটি করতে পারবে, কিন্তু আপনি করলে ত্রুটি থাকবে, বুঝতে পারছেন? ত্রুটি থাকবে। তখন সেই আমি ধরে ফেলি যে এটা করে ফেলছে। এবং আমি অনেকের জিজ্ঞেস করছি, এটা কি হেল্প নিয়েছ? স্বীকার করে। আমি বলছি এই কারণে আমার মনে হয়েছে এখানে চ্যাট জিপিটির আধিপত্য আছে। তো এইভাবে আমি মনে করি যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমাদের নিজস্ব মেধা থাকবে না। আর আরেকটা হচ্ছে, আমি একটু শঙ্কিত যে আমাদের সাহিত্য কি টিকে থাকবে কিনা। এবার দেখো 60% ছেলে এইচএসসিতে ফেল করেছে। এখন আমি কি মেসেজ পাচ্ছি আমার টেবিলে? কোথাও যেতে হয় না, হাজার হাজার ছেলে বের বাবা মারা অসুস্থ হয়ে পড়ছে, আবার ছেলে এইটে ভালো রেজাল্ট করছে, এইচএসসিতে এসএসসিতে ভালো রেজাল্ট করছে, ফেল করবে কেন? মানতে পারছে না, তারা রোগী হয়ে যাচ্ছে, কারণ তারা সব সময় মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইল এডিকশন, মাদকের এডিকশনের মতো। তুমি বলেছো যে আমি মাদক নিয়ে কাজ করেছি, প্রথম আলো মাদক বিরোধী আন্দোলনের প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে, আমি প্রায় 30 বছর ধরে ওদের সাথে কাজ করছি, এবং আমার সাবজেক্টে তো আছেই ট্রিটমেন্ট প্রটোকল, সরকারিভাবে নানাভাবে আমি মাদকের সাথে জড়িত আছি। তো আমি দেখছি যে মাদক যেভাবে ধ্বংস করে, তার চেয়ে ভয়ঙ্করভাবে এই মোবাইল এডিকশন আমাদের ব্রেনের ডোপামিন সার্কেলটাকে প্রভাবিত করছে, আমাদেরকে বই বিমুখ করছে, উৎসাহ, আগ্রহ, চাহিদা, যেটাকে আমরা বলি মোটিভেশনাল ফোর্স। আমি লিখবো, মোটিভেশন থাকতে হবে, সকালে ঘুম থেকে উঠবো, নামাজ পড়বো, 1 ঘন্টা লিখবো, 1 ঘন্টা হাঁটবো, তারপর আমি আবার চলে যাবো কর্মব্যস্ত জীবনে, ওখান থেকে এসে রেস্ট দিব, তারপরে আমি সব শব্দ করে তারপরে আমি রেস্ট দিব আমার লেখালেখির টেবিলে। এটা আমার লাইফের একটা স্টাইল। এখন যদি আমি সময় মোবাইল দিয়ে খেয়ে ফেলি, আমার ব্রেনে যদি মোবাইল আনন্দ দিতে থাকে, এই সবগুলো ভ্যানিশ হয়ে যাবে, দূরে সরে যাব। সুতরাং আমাদের সন্তানদের তাই ঘটছে, ভালো ভালো মেধাবী সন্তানরা দূরে সরে যাচ্ছে, পড়ছে না, তারা পাঠ্য বই বিমুখ হচ্ছে, তাহলে সাহিত্য বিমুখ হবে। মা একটা ছোটবেলা বাচ্চাকে কোলে নিয়ে খাওয়াচ্ছে মোবাইল নিয়ে, মোবাইলের প্রতি তার আকর্ষণ ঢুকে যাবে, মনটা অ্যাটাচড হয়ে যাবে, কাদামাটির বয়সে সেটা ছাপ ফেলে দিবে, ভয়ঙ্কর ধ্বংস এবং অগ্রিম সংখ্যা আমাকে কাঁপিয়ে দিচ্ছে। এই ডোপামিন ডিটক্সের কোনো উপায় হচ্ছে লাইফ স্টাইল বদলানো। হ্যাঁ, আমি আমার সন্তানের সামনে কেন বসে বসে মোবাইল দেখব? আমি যদি শিশুকালের বয়স, প্রথম 5 বছরের কিন্তু ব্যক্তিত্বের মেকআপ শেষ হয়ে যায়। তুমি চালাকি করে আমাকে মনস্তত্ত্বে ঢুকিয়ে দিচ্ছ। হ্যাঁ, সেটা কিন্তু সাহিত্যের অনুষদ, সেজন্য আমি ব্যাখ্যা দিচ্ছি। তুমি যখন সাইকোডাইনামিক পারস্পেক্টিভে ব্যাখ্যা করবা, একটা ছেলের পার্সোনালিটি ব্যাখ্যা করবা, বা তার মনোবিশ্লেষণ করবা, তার চিন্তার জগৎকে বিশ্লেষণ করবা, ইমোশনাল কানেক্টিভিটিকে বিশ্লেষণ করা, ক্রাশ খাওয়া কমন, আবার ব্রেক হওয়া কমন, কেন কি কারণে ঘটছে বিশ্লেষণ করবা। তোমাকে ওই কাদামাটির বয়সে যেতে হবে, ওখানে কি ছাপ ফেলেছে। ক্লাস 5-এর নিচের মেয়েরা যদি 3x ব্লু ফিল্ম দেখতে থাকে মোবাইল সেটে, অ্যান্ড্রয়েড ফোনে, তার কাছ থেকে তুমি কি মোরালিটি আশা করবা? তার ভিতরে ভোগবাদী সত্তা বসে যাবে, নৈতিক সত্তা স্থান পাবে না। সুতরাং আমি তার কাছ থেকে ওই ধরনের পরবর্তী জীবনে যদি সাহিত্য ওইরকম চরিত্রকে নির্মাণ করি, তাহলে এটা কান টানলে মাথার সার মতো করে সে শিকড় উপরে বেরিয়ে আসবে তার শৈশবটা কেমন হয়েছে। সুতরাং আর্লি চাইল্ডহুড, 5 বছর বয়সটা বাবা মার লাইফ স্টাইল এবং প্যারেন্টিং ইজ ভেরি এসেন্সিয়াল কম্পোনেন্ট টু মেক দি চাইল্ড এ গুড চাইল্ড। এইটার থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই। এখন সবাই আমরা কাজ করি, বাচ্চাকে কাজের বুয়ার কাছে দিয়ে গেলাম, মোবাইল ধরায় দিয়া খাইতেছে, খাওয়াচ্ছে, শান্তিতে আছে, ভাবলাম ধ্বংস। আমরা ধ্বংস দেখছি। মোবাইলের সাথে আমার সন্তান প্রযুক্তির সাথে পরিচিত হবে, প্রযুক্তিকে তারা ডিল করবে, বাট দ্যাট শুড বি এ কন্ট্রোল। কিন্তু আমরা দেখছি
সবকিছু আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। আপনার নিজের সন্তান আমাদের বন্ধুতুল্য মাহবুব মহিক রিশাদ, সেও লেখক, সেও চিকিৎসক। তো আপনি যেরকম নিজের সন্তানকে তৈরি করেছেন আপনার আদর্শে, আপনার মতো করে সে এগুচ্ছে, এরকম অন্য অনেকের সন্তানকে আপনি বিভিন্ন সময় আমি দেখেছি, সেটা আপনার চিকিৎসার বাইরেও আপনার সাহিত্য দিয়ে আপনি মোটিভেট করেন। এবং আমি দেখেছি যে অল্প বয়স্ক ছেলে মেয়েরা আসলে এরকমও হয়েছে যে আপনার বইয়ের দিকে তাকিয়ে আছে, ও কিনতে পারছেন, আপনি বুঝে ফেলছেন, আপনি তাকে বইটা দিয়ে দিচ্ছেন। এবং আপনি এই মনস্তত্ত্ব এবং বড়দের সাহিত্য পাশাপাশি শব্দঘরের সম্পাদনার পাশাপাশি আপনি খুবই সিরিয়াসভাবেই শিশু সাহিত্যটাও করছেন, কিশোর সাহিত্যটাও করছেন। তো একজন কমপ্লিট, আপনি আমাকে একটু ভর্ৎসনাই করেছেন যে আমি আপনাকে খালি মনস্তত্ত্বে চালাকি করে নিয়ে যাচ্ছি, এবার সাহিত্যে ফেরত নিয়ে আসি, যে একজন সাহিত্যিক মোহিত কামাল যে একটা কমপ্লিট বড়দের জন্য লিখছে, বাবার জন্য লিখছে, মার জন্য লিখছে, ইয়াং জেনারেশন, প্রেম, জীবনযাপন সব কিছু লিখছে, সেই একজন কমপ্লিট মোহিত কামাল হয়ে ওঠার পন্থাটা কি? আমি জানি না আমি কমপ্লিট হয়েছি কিনা, তবে আমি এই মাহবুব নিয়ে যে প্রসঙ্গ তুমি তুলেছ, ওর বয়স যখন একেবারে ঘাড়ে চড়ার, ওটা আমরা বলি টডলার এজ, হেলে ডুলে চলে পড়ে যায়, কাঁধে তুলে নিয়ে বই মেলায় ঘুরতাম, বুঝতে পারছো? সে এদিকে ঝাঁপ দিত, ওদিকে ঝাঁপ দিত, বিদ্যা প্রকাশের বই সব তস করে ফেলতো, হ্যাঁ, বই নিয়ে এসে ঘরের মধ্যে বই রাখতো, বই নিয়ে খেলতো, বই নিয়ে সাজাইতো। সে ছোটবেলা থেকে বইয়ের গন্ধ পেয়েছে। আমি বহু বিশ্ব সাহিত্যের বই আনিয়ে রাখছি, এখনো পড়ার সুযোগ আবার হয় নাই, আবার সময়ের কারণে সব সে গোগ্রাসে গিলে ফেলেছে, এবং সেটা এসএসসি পাস করার আগে। তো সে বইমুখী হয়েছে, সে লেখক হয়ে গেছে, তোমরা জানো সে মোটামুটি ভালোই লিখছে। আবার ছোট ছেলেটা, এখন এখানে ব্যাপার আছে, তখন যখন রিশাদ হয়, মাহবুব মহিক রিশাদ যখন হয়, তখন আমার তো তরুণ ডাক্তার, পকেটে পয়সা টয়সা তো নাই, কম্পিউটার নাই, তখন তো সে কম্পিউটার পাই নাই, তারে ওই ছোটদের বই আইনা দিতাম, রূপকথার বই দিতাম, অথবা আরো কি কি সিরিজ, আস্তে আস্তে বড় হওয়ার পর সিরিজগুলি পড়ছে, মাসুদ্দানার সিরিজ, ওই কুয়াশা সেগুলি পড়ছে। তার মানে সে বইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছে। আর ছোটটা যখন জন্ম হয়েছে, একটু 10 বছর পর হয়েছে দেরিতে, আমাদের চাকরি জীবন তো খুব কষ্টের, কুতুব দিয়ে আমি, আমার ওয়াইফ বান্দরবন, রিশাদ 3 মাসের বাচ্চা ময়মনসিং, না কষ্ট করে করে আমরা উঠে আসছি। তো সেই সময় আমার যখন আমাদের দ্বিতীয় সন্তান হইতে সময় লাগছে, যখন সন্তান দ্বিতীয়টা আসছে তখন মোটামুটি আমি একটু আর্থিকভাবে সচ্ছল, তখন ল্যাপটপ কম্পিউটার সব আছে। ও তো জন্মের পরেই ল্যাপটপ পেয়েছে, পেয়ে সে এখন কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে এখন মাস্টার্স করতে যাবে। অর্থাৎ দেখেন, আমাকে বিশ্লেষণ করলে বুঝি যে আমি অটোমেটিক্যালি আমার বাচ্চারা দুই ধরনের হয়ে গেছে, যেভাবে আমি শেপিং দিয়েছি এটা। তাহলে বাচ্চাদের শেপিং দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনস্তাত্ত্বিক। এই যে সে সাহিত্যিক হয়ে উঠলো, আমি সাহিত্যিক অনুষদ তার জন্য দিলাম, কিন্তু ছোটটাকে দিতে পারলাম না। তাহলে সাহিত্যিক হওয়ার অনুষদ, ওই যে টোকাই ছেলে পেলেরা পুরো বই পড়তে চায়, পারে না, আমি কিন্তু দেই, খালি আমার বই না, অন্যদের বইও কে আমি দিই, অন্যদের বই কিনে দিই, যে তুমি কিনতে চাও পারো না, আমি দেই, যে পড়ো ছোট বাচ্চাগুলো। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের বইগুলো সেটা আমরা দেখেছি। হ্যাঁ, সুতরাং এইটা আমি করি। তো এখন এটা হয়তো আমার ভিতরে ছিল। আমার কাছে মনে হয় আমি ছোটবেলায় তো কচিকাচা করতাম, ক্লাস 4 থেকে কচিকাচা, নবাঙ্কুর কচিকাচা, আগ্রাবাদের, ওই দাদা ভাইয়ের রকুনুজ্জামানের, ওখানে যে ছড়া আবৃত্তি, ওখানে যে সাংস্কৃতিক একটা বুনিয়াদ, ছোটবেলায় আগ্রাবাদ মসজিদ কলোনিতে ছিলাম, ওদের সাহিত্য সংস্কৃতির একটা অনুষদ ছিল, একটা পরিবেশ ছিল, ওইখান থেকে যে বড় হয়ে উঠছি। পরবর্তীকালে আমি আবার যখন বড় হলাম, বিসিএস পাস করে একটা পোস্টিং হলো, ওখানে যাই একটা কচিকাচা আছে, প্রবাল কচিকাচা, ওখানে আমি যুক্ত হলাম, ওখানে প্রবাল কচিকাচা পরিচালক ছিলাম। পরিচালক থাকা অবস্থায় বই মেলা, এটা সেটা সাহিত্যকে দিয়ে বইয়ের জগতের সাথে জড়িত ছিলাম। এই যে হুমায়ুন আহমদ, ইমদাদুল ইসলাম, তসলিমা নাসরিন, এরা সব আমার বই মেলায় গেছে, আমার অতিথি হয়ে। যে খোকাবাই এটা উদ্যোগে, খোকাবাই এটাকে অর্গানাইজার, আমরা ওখানে লোকাল খোকাবাই উদ্যোগ নিয়ে গেছে, আমরা ওখানে লোকালি ওনাকে হেল্প করছি, উনি হচ্ছে মূল উদ্যোক্তা। পরবর্তীতে ফরিদ, মুনির, যারা সময় এবং অনন্যা, এদের একটা গ্রুপ ছিল। এখন যেমন বাবু অথবা কাদের বাবু অথবা সুরুজ যেমন দৌড়াচ্ছে, তখন ওরা তো ইয়াং ছিল, ওরাও দৌড়াইতো বাংলাদেশ। তো ওইখানে হুমায়ুন আহমেদ, মিলন, নাসরিনরা আবার আমার ক্লাসমেট, সবাই একসাথে যেত আর যে বই মেলা করতো। তাহলে ওই যে বইয়ের সাথে কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেল।
মানে বই ছোটবেলায় কচিকাঁচা, বড় হয়ে ওঠার পক্ষে বইয়ের এরকম কচিকাঁচা বা বইয়ের জগৎ, প্রকাশকদের সাথে ঘনিষ্ঠতা, লেখকদের সাথে ঘনিষ্ঠতা, কিভাবে লেখক হয়ে গেছি। তবে আমার প্রথম ছড়া ছেপেছেন দাদা ভাই, তখন আমার নাম ছিল এম এ মোহিত ব্র্যাকেটে কামাল। হ্যাঁ, তো ছাপায় উনি কি বললেন মোহিত কামাল হিসেবে আমার ছড়াটা ছাপালেন। তখন তো আর রেজিস্ট্রেশন হয়ে গেছে ক্লাস 8-এ। তারপরে আবার আমি একবার 93 সালে প্রথম বোধহয় একটা গল্প পাঠালাম, ওই তখন মৌচাকে রিল শফিক রেহমানের খুব জনপ্রিয় একটা হলো প্রথম সংখ্যায়, তাও আমি ওরকম ব্র্যাকেট দিয়ে দিছিলাম। ওই উনিও মোহিত কামাল দিয়ে আমার গল্পটা ছাপালেন। প্রথম গল্পে আমার প্রচ্ছদ প্রতিবেদন হলো সেরা গল্প হিসেবে, কান্নার ঢেউ একটা। হ্যাঁ, তো তখন থেকে আমি মোহিত কামাল হয়ে গেছি। আসলে মোহিত কামাল আমার আসল নাম নয়, আসল নামটা আলাদা। মোহিত কামাল পরে এফিডেভিট করে লেখক নাম হিসাবে প্রচলিত, এবং সেটা অ্যাকাউন্টে, আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটাকে অ্যালাউ করে, শুধু এনআইডিতে সেটা নাই, এনআইডিতে আসল নামটা আছে। তো যাই হোক, এই যে কাহিনীটা বললাম যে এই যে লেখকদের সাথে সখ্যতা, প্রকাশকদের সাথে সখ্যতা, কিভাবে জানি লেখক জগতে ঢুকে গেছে। এবং আমি নিয়মিত লিখি, এটা হচ্ছে আমার কথা। প্রথমে কবিতা লিখতাম, কবিতা লেখার পরে এক খাতা কবিতা লিখে আমার এক বিখ্যাত কবি বন্ধুকে দেখালাম, যখন বাসায় বেড়াতে গেছে, সে খুব মনোযোগ দিয়ে পড়ে বলল যে খুবই চমৎকার জিনিস, কিন্তু কবিতা হয় নাই, কবিতা হয়েছে। বলে যে তুমি গদ্য লেখো, ভালো করবা। তো আমি নাম বললাম না কি, সে আপনি বুঝে ফেলছেন। যাই হোক, তারপরে আমি গদ্যের মধ্যে ঢুকে থাকলাম আর কি। মোহিত কামাল তো বহু লোককে অনুপ্রাণিত করে, আমি জানি না করি কিনা, আমরা জানি। আপনাকে কি অনুপ্রাণিত করে? কাফকা, রবীন্দ্রনাথ তো শুনলাম, কাফকা, রবীন্দ্রনাথ শুনছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ হয়েছে যে লেখকদের সাথে যে আবার একটা বন্ধুত্ব হয়ে গেছিল, যে মিলন, হুমায়ুন আহমেদ, সমুদ্র বিলাস যখন তৈরি করেন ফরিদ, তখন আমি কচিকাঁচা মেলার পরিচালক। ফরিদ আমাদের কাছে গেছে, আমরা সমস্ত কিছু ফরিদকে হেল্প করছি, সমুদ্র বিলাস, নির্মাণ, জমি কেনা থেকে শুরু করে। এগুলো কিন্তু দেখেন লেখকের কানেক্টিভিটি। এই যে উনি যে সেন্ট মার্টিনকে তো হুমায়ুন আহমেদকে কেউ চিনত না। আমি আর আমার ওয়াইফ তখন টেকনাফের মেডিকেল অফিসার, মানে ওখানকার মেডিকেল অফিসার, মানে ওই এলাকায় সন্দ্বীপে জন্ম আমার, সন্দ্বীপে। তো ওখানে মেডিকেল অফিসাররা মানে আমরা স্টার, লোকাল গ্রাম তো ওখানে আমাদের কি চিনে। সেন্ট মার্টিনে টেলিভিশন নাই তখন, তো হুমায়ুন আহমেদ জনপ্রিয় টেলিভিশনের মাধ্যমে। আমরা গেছি, ফজল করিমকে বললাম যে তোমার এই জায়গাটা পছন্দ হয়েছে, এটা আমরা কিনবো। বলে স্যার আপনি কিনতে চান, কিনে ফেলেন। একদিনে আমরা ফরিদ গেছে, ঝড় তুফানের রাত্রে ফরিদকে দিয়ে আমরা গেছি আমাদের উপদেষ্টা পরিষদের। একদিনে আমরা জমি সিলেক্ট করলাম, ওই ফজল করিমকে নিয়ে রেজিস্ট্রি এসে আসলাম। রুশনি ভাই ছিলেন, সেও আমার খুব বন্ধু বান্ধব ছিল। এক রাতের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করে কিনে ফেললাম সমুদ্র বিলাস। এটার মূল ইয়ে ছিল ফরিদ, আমরা ওনাদেরকে হেল্প করেছি। তো যাই হোক, তো এই যে এগুলোর মাধ্যমে তো ফরিদ আসলে, ঢাকায় আসলে তখন মিলন কিংবা হুমায়ুন আহমেদ এসের সাথে যোগাযোগ হইতো, খুব বন্ধুর মতো হয়ে গেলাম। রিশাদ হুমায়ুন আহমেদের ঘাড়ে চড়ে ঘুরে বেড়েছে, রিশাদকে নিয়ে হাতে ধইরা তিনি সীতাকুণ্ডের পাহাড়ে উঠেছেন মধ্যরাতে। হুমায়ুন আহমেদ কতগুলো পাগলামি আছে না ভাই, রিশাদও দৌড়াবে না, যাবে সে, তখন ছোট কিন্তু সে সীতাকুণ্ডে মধ্যরাতে উঠেছে। তো এইসব জিনিসগুলোর মাধ্যমে আমি কিভাবে লেখকদের দেখবেন যে সব লেখক প্রকাশকরা আমার একটা বন্ধু, খোকা হয়তো পারিবারিক বন্ধু। আমি যখন চিটাঙে আসতাম, তখন পিজিতে পড়তে আসছি, এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তরুণ বয়সে, খোকাবার বাসায় উঠছি, ওনার ড্রয়িং রুমে থাকছি, তারপরে আস্তে আস্তে মানে পরিবারের সদস্যের মতো। তো এইভাবে একজন প্রকাশকের সাথে বন্ধুত্ব, লেখকদের সাথে বন্ধুত্ব, সাহিত্য পত্রিকাগুলির সাথে বন্ধুত্ব হয়ে গেল। তো লেখক সত্তার সাথে জড়িত আছে, এটা একটা দিক। আর সাহিত্য আমাকে অবশ্যই গল্পগুচ্ছ এবং আরেকটা কলকাতার যে আমি মানব জীবন যখন পড়লাম প্রথমে, শীর্ষেন্দু এবং পার্থিব অথবা দূরবীন, 3টা উপন্যাস ব্যাপকভাবে আমাকে আলোড়িত করেছে। সেটা তখন কিন্তু মনস্তত্ত্বের ছাত্র, বুঝতেছি, মানে আমি বুঝেছি যে তারা মানব জীবনের সংকটকে কিভাবে সাহিত্যে রূপায়িত করে, দূরবীনকে কিভাবে এনেছে, পার্থিবকে কিভাবে এনেছে, দুটো জেনারেশনকে কিভাবে পাশাপাশি রেখে উপন্যাস হতে পারে। আমাকে শীর্ষেন্দু খুব প্রভাবিত করেছে। হ্যাঁ, তার আছে, রবীন্দ্রনাথ আছেই, এবং কাফকা পরবর্তী জীবনে কাফকা প্রথম দিকে পড়ার সুযোগ পাই নাই, কিন্তু লাভ ইন দি টাইম অফ কলেরা অথবা প্লেগ অথবা এই যে লাভ ইন দি টাইম অফ কলেরা, আমি তখন কিন্তু হয়ে গেছি, মনোচিকিৎসক হয়ে গেছি। এবং
সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যায়, লাভ ইন দি টাইম অফ কলারের মধ্যে দেখা যায় টিনেজ বয়সে একটা বাচ্চা ক্রাশ খায়, যা যা এবং আরিজা, দুটো চরিত্র আছে, ওদের একটা ঐদেশীয় নাম আছে। ৭৬ বছর পর্যন্ত সেই ভালোবাসাটা টিকে থাকে, কিন্তু যা যা ছেলেটা বহু নারীর সাথে তার সম্ভোগ হয়, কিন্তু ভালোবাসার জিনিসটা অমলিন রয়ে গেছে। এই কনসেপ্টটা দিয়েছেন সেক্স অ্যান্ড লাভ, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। নোবেল পুরস্কার পেয়েছেন ওটার জন্য, তাই না? ওই যে লাভ ইন দি টাইম অফ কলেরা, এটার জন্য সে নোবেল পুরস্কার মতো, এটার জন্য না, নোবেল পুরস্কার সামগ্রিকভাবে পেয়েছেন। মার্কেজের কথা বলছেন তো, লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তো এটা খুবই মারাত্মক কনসেপ্ট যে আমাকে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে ফ্রয়েড, আবার আমাদের যদি সৈয়দ শামসুল হকের খেলে যা আপনি দেখেন, বাবর আলী চরিত্র, বাবর আলী চরিত্র একটা আমরা দেখেছি একটা লম্পট চরিত্র, আমাদেরকে পড়তে দিত না, লুকিয়ে রাখতাম বালিশের তলে। হ্যাঁ, অর্থাৎ একটা মেয়েকে একটা পুরুষ কিভাবে পটাইতে পারে। আমার ছাত্রদেরকে বলতাম আমি পরবর্তী যখন টিচার হয়েছি, যে প্রত্যেকে একটা পড়বা, তাহলে বুঝতে পারবে একটা পুরুষ কিভাবে একটা মেয়েকে পটাইতে পারে বিছনায় নেওয়ার জন্য। এটা মনস্তাত্ত্বিক বিষয় না, এটা ইনস্টিংচুয়াল ড্রাইভ, এটা প্রকৃতিগতভাবে পুরুষ সত্তার মধ্যে লুকিয়ে আছে। কেউ বলে পুরুষ সত্তা কুত্তা সত্তা, আবার কেউ বলে সুপার ইগো না থাকলে সে কুত্তাই হয়ে যেত। সুপার ইগো মানে আমার বিবেক, নৈতিকতা না থাকলে পুরুষের যে ইনস্টিংচুয়াল ড্রাইভ কুত্তা হয়ে যেত। এই কুত্তা সত্তাটাকে কিভাবে আবার নৈতিক সত্তায় আলোড়িত করা যায়। শেষ মুহূর্তে আপনি দেখেন বাবর আলীর যে শেষ মুহূর্তে যখন মেয়েটা ঝাঁপ দেয়, চিৎকার করে, তার বোনের চিৎকার, ধর্ষিত হওয়ার চিৎকারের সাথে যে কোরিলেট করে দেয়, এবং আমাদের দেশভাগের যে যন্ত্রণাটাকে এরকম একটা ইনস্টিংক্টের ভিতর দিয়ে প্রকাশ করে, ওইটাও একটা কিন্তু আমার থ্যানাটোস ধ্বংস, এটাও একটা ইরোজ যৌন প্রবৃত্তি। এটা ফ্রয়েডের ইরোজ অ্যান্ড থ্যানাটোসের বিষয়গুলোকে এত চমৎকার, এত শৈল্পিক, এত সাহিত্যিক রূপায়ণ, এত হিমালয় চূড়ায় সাহিত্যে মূল্য উঠে গেছে খেলারাম খেলে যা আমরা আগে বুঝি নাই। তরুণ বয়সে বুঝেছি এটা একটা কি বই, অশ্লীল বই, কিন্তু পরবর্তী দেখলাম এটাই শিল্প, সাহিত্যের শিল্প। সাহিত্য জীবনটাকে, সত্যটাকে একেবারে চমৎকারভাবে তিনি পরিস্ফুটিত করেছেন, ফুটিয়ে তুলেছেন। সুতরাং যখনই আমরা ঘাটবো অনেক কিছু পেয়ে যাব। অনেক উপন্যাসের মধ্যে কিন্তু এগুলি আছে। নবকবের ললিতা, হ্যাঁ, খুবই মানে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মোহিত ভাই যে আলোচনা শেষ হয়নি, কিন্তু করতে হবে শেষ, কারণ সময়ের তো একটা, এবং আপনি এত ব্যস্ত মানুষ তারপরেও এসছেন আমাদের আমন্ত্রণে। আপনাকে আবারও আমি বেঙ্গল বুকস এবং টিবিএস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। টিবিএস এর সাগরের প্রতি আমি একটু ভালোবাসা জানাই। সে অনেকদিন আমাকে আনতে চেয়েছিল ইন্টারভিউতে, আমি নানা কৌশলে ব্যস্ততার কারণে আসলে আমি তাকে অ্যাভয়েড করেছি। কিন্তু যখন আমাকে এই আমার প্রিয় মুম বলল যে আপনাকে একটা ইন্টারভিউতে আসতে হবে, আমি তাকে বললাম কিবার, বলে যে সোমবার বিকাল। আমি বলি তাহলে আমি পারবো, মানে আমার সময়টা ফিট খেয়েছে। তো যাই হোক, আমি এসেছি, এই অনুষ্ঠানটা আমি দেখেছি, জনপ্রিয় বইমেলার সময় ব্যাপক অনুষ্ঠান দেখেছি। আমি আপনাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে আমাকে আপনারা এনেছেন এবং আমি আসতে পেরেছি। এই জন্য আমি নিজেকেও ধন্যবাদ দিই যে এরকম একটা প্রোগ্রামে আমি এসেছি। আমি মনে করি আমাদের সাহিত্যের প্রতি অনুরাগ তৈরি করার জন্য আমাদের শিশু সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ হতে হবে। শিশুরা যেন শিশু সাহিত্য পড়ে আনন্দ পায়। আমার কাছে মনে হয়েছে যে আমাদের হাতে এমন কোনো শিশু সাহিত্য আমরা তুলে দিতে পারছি না বিকল্প হিসেবে মোবাইলের, যে শিশু মোবাইল ছেড়ে বই পড়বে। সুতরাং আমি শিশু সাহিত্যিকদেরকে বলবো, শিশুর বয়স অনুযায়ী 3 থেকে টডলার এজে একরকম, আর্লি শৈশবে একরকম, টিন এজে একরকম, এই বয়স ভেদে তাদের মনস্তত্ত্ব বুঝে যদি আমরা উপন্যাস লিখি, গল্প লিখি, ছড়া লিখি, কবিতা লিখি, আমাদের শিশুরা অবশ্যই বইমুখী হবে। আমি চাই শিশু সাহিত্যে বয়সমুখী শিশু সাহিত্য রচিত হোক। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিট টক আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন।